হিনোকি ভিলেজে মুড়িকহির বিখ্যাত ওয়াফেল কোন আইসক্রিম খেয়ে পেটের মধ্যে ডন বৈঠক দেওয়া কয়েকশো ছুঁচোকে শান্ত করে আমরা এবার পা বাড়ালাম আলিশান ফরেস্ট রেলওয়ে গ্যারেজ পার্কের দিকে। হিনোকি ভিলেজের ভিডিওটা যদি দেখা না হয়ে থাকে তবে সেটি দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা এই ভিডিওগুলি দেখছেন তাদেরকে বলি, শুধু দেখলে হবে না, কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে হবে, আপনাদের মতামতও জানাতে হবে, নইলে প্রত্যেক সপ্তাহে নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো কি করে বলুন তো। এই গ্যারেজ পার্কটিকে ওপেন এয়ার রেলের মিউজিয়ামও বলা চলে। এটি রয়েছে চাই সিটির ঝংজিয়াও রোড এবং ভেনহুয়া রোডের ঠিক মাঝখানে। আলিশান ফরেস্ট হলো তাইওয়ানের পর্বতসংকুল একটি বনভূমি, যেখানে মূলত পাওয়া যায় তাইওয়ানের বহুল প্রচলিত সাইপ্রেস গাছের বন। পূর্বেই সাইপ্রেস গাছের কাঠ দিয়েই তাইওয়ানে বাড়ি তৈরির চল থাকায় এই আলিশান ফরেস্টের সাইপ্রেস গাছের বন থেকে কাঠ কেটে মালবাহী ট্রেনে চেপে চলে আসতো চাইতে, সেখান থেকেই ছড়িয়ে পড়তো সমগ্র তাইওয়ানে। কিন্তু বর্তমানে বাড়ি নির্মাণে ইট, সিমেন্ট ইত্যাদির ব্যবহার শুরু হওয়ায় এই আলিশান ফরেস্ট এবং আলিশান রেলওয়ে এখন শুধুই তাইওয়ানের বিখ্যাত একটি পর্যটন কেন্দ্র। এই আলিশান ফরেস্ট থেকে সাইপ্রাস গাছের কাঠ নিয়ে আসার জন্যই স্টিম ইঞ্জিন চালিত রেল লাইনের সূচনা হয়েছিল চাই থেকে আলিশান ফরেস্ট পর্যন্ত জাপানি শাসনামলে। সেই সময় আলিশান ফরেস্ট রেলওয়ে গ্যারেজ পার্কটি ছিল এই ট্রেনগুলি মেরামতি ও পরিষ্কার করার জায়গা। সেই সময় গুডস ট্রেন ছাড়াও জাপানি অফিসিয়ালদের যাতায়াতের জন্য দিনে দুবার এই লাইন দিয়েই চলতো সাইপ্রাস গাছের কাঠ দিয়ে নির্মিত একটি ট্রেন। এই স্টিম ইঞ্জিনগুলো তখন তৈরি হতো ইউনাইটেড স্টেটসের অন্যতম বিখ্যাত লোকোমোটিভ প্রস্তুতকারক সংস্থা লিমা কোম্পানির অধীনে। এই লিমা কোম্পানি থেকেই সেই সময় আমেরিকা, অস্ট্রেলিয়া এবং পূর্ব এশিয়ার দেশগুলিতে স্টিম লোকোমোটিভ সাপ্লাই করা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে একদিকে জাপানের পতন এবং অন্যদিকে লিমা কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় চাই থেকে আলিশান ফরেস্ট রেল লাইনটি দীর্ঘদিন বন্ধ হয়ে পড়েছিল। এরপর তাইওয়ানে স্টিম লোকোমোটিভ প্রস্তুত হওয়া শুরু হলে রেল লাইনটিতে আবার ট্রেন চলাচল শুরু হয়, তবে তা দীর্ঘদিন স্থায়ী হয়নি। 1970 সালে চিরতরে স্টিম লোকোমোটিভ নির্মাণ বন্ধ হয়ে যাওয়ায় তখন থেকে এই রেল লাইনে ডিজেল লোকোমোটিভ রেল চলাচল শুরু হয়েছিল, যা মূলত আগের মতোই ছিল গুডস ট্রেন। কিন্তু 2009 সালে তাইওয়ানে ঘটে যাওয়া মোরাকট টাইফুন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল চাই আলিশান রেল লাইনকে, যার ফলে সম্পূর্ণভাবে এই লাইনটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর 2016 সাল থেকে তাইওয়ান সরকার এই আলিশান ফরেস্ট গ্যারেজ পার্ককে একটি ওপেন এয়ার মিউজিয়াম হিসেবে পর্যটকদের জন্য খুলে দেয়। বর্তমানে এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ট্রেনের বিভিন্ন যন্ত্রাংশ ও লোকোমোটিভ। এছাড়া সকালে একটা ব্ল্যাক ডিজেল লোকোমোটিভ ট্রেন ও বিকেলে জাপানি শাসনামলে অফিসিয়ালদের ব্যবহৃত সাইপ্রেস কাঠের ট্রেনটিকে আলিশান ফরেস্ট গ্যারেজ পার্ক থেকে চাই মেন স্টেশন পর্যন্ত চালানো হয় লাইনটির পুরনো স্মৃতি বজায় রাখার জন্য। পরিত্যক্ত ট্রেনের কামরা দেখেই মাথায় খেলে গেল একটি দুষ্টু বুদ্ধি। মনে পড়ে গেল সেই ছোটবেলায় টিভিতে দেখা ডিডিএলজের বিখ্যাত সিনটা। নিবেদিতাকে বলতেই তো সেও এক কথায় রাজি। মিয়া বিবি যেখানে রাজি সেখানে তো আর কাজীর আপত্তি খাটে না। আমি নিবেদিতা ডিডিএলজের সেই বিখ্যাত পোস্টটাকে একবার রিক্রিয়েট করে ফেললাম। অবশ্য পোস্টটা রিক্রিয়েট করতে সবচেয়ে বেশি চাপতে হয়েছিল নিজেদের হাসিকে। শুটিং কমপ্লিট হয়ে গেলে
নিজেদের ভিডিও দেখার আগে আশেপাশে একবার তাকিয়ে দেখে নিলাম কেউ দেখেনি তো আমাদের, নয়তো দেখবো পাগল ভেবে গারদেই পুড়ে দিল। তাছাড়া এক বর্ণ কথাও বলতে বা বুঝতে পারবো না ওদের, তখন ওরা ভেবেই নেবে এরা অশিক্ষিত পাগল। আর হ্যাঁ, শুটিং প্লেসের কথাটা এবার একটু চুপি চুপি বলে নেওয়া যাক। ওগুলো হলো ট্রেনের কম্পার্টমেন্টের আদলে তৈরি পাবলিক টয়লেট। আসলে কম বাজেটের শুটিং তো, তাই বুঝতেই পাচ্ছেন। ডিডিএলজি ছদ্ম শুটিং শেষ করে আমরা মিউজিয়ামটির ভেতরে আর একটু এগোতেই প্রথমে চোখে পড়ল রেলওয়ে টার্ন টেবিল। এটিকে ব্যবহার করা হতো স্টিম লোকোমোটিভগুলোর গতিপথের অভিমুখ পরিবর্তনের জন্য। এই রেলওয়ে টার্ন টেবিলগুলোকে ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ 180 ডিগ্রি করে ঘোরানো যায়। রেলওয়ে টার্ন টেবিলটি এখন আর নিজে না ঘুরলেও আমরা এর ছবি তোলার জন্য 180 ডিগ্রি বৃত্তাকারে ঘুরে ফেললাম। সেই সময় চোখে পড়ল পুরনো যে স্টিম লোকোমোটিভগুলি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, সেগুলিকেই পর্যটকরা ব্যবহার করছেন ফটো পয়েন্ট হিসেবে। আমরাও তাদের দেখা দেখি লাফিয়ে ঝাঁপিয়ে একটি লোকোমোটিভের ওপর উঠে ছবি তুলে ফেললাম। আমাদের এই লাফঝাঁপ দেখে যে কেউই ভাবতে পারে পেছনে একটা করে ল্যাচ লাগিয়ে দিলেই আরো উপরে উঠে যেতে পারি। সম্পূর্ণ ফটো সেশনটা শেষ হলে আমি নিবেদিতাকে বললাম, আচ্ছা বাকিদের তো এত লম্পঝম্প করতে হচ্ছে না, কি স্মুথলি তারা উঠে ছবি তুলে ফেলছে। ওরা তো উঠছে লোকোমোটিভের সামনের দিকে, ওখানে তো সিঁড়ির ধাপ আছে। আমরা তো উঠেছিলাম পেছনের দিকে, যেখানে শুধুই রয়েছে বিরাট বিরাট আংটা কম্পার্টমেন্টগুলোকে আটকানোর জন্য। তুমি যে বললে ওদিকে বাকিরা উঠছে উঠুক, আমরা এই নিরিবিলি দিকটাতেই চেষ্টা করি, তাহলে ব্যাকগ্রাউন্ডটাও ভালো আসবে। তাই ওই আংটাগুলো ধরেই ঝুলে ঝুলেই আমাদের উঠতে হলো। সব সময় তো তোমার ওই রকম কাজ। যাক, নতুন তো একটা অভিজ্ঞতা হলো, কি বলো? জীবনে জানবে কোনো কিছুই ফেলে দেওয়ার মতো নয়, এটা সব সময় মাথায় রাখবে। এইসবের মধ্যেই একটি তাইওয়ানিজ পরিবার আমাদের সাথে এসে আলাপ করলেন। তারপর নানা কথার মধ্যে জিজ্ঞেস করলেন ওনাদের সাথে আমাদের ছবি তুলতে কোনো আপত্তি আছে কিনা। এই কথা শুনে আমরাও সোচ্চায় রাজি হয়ে গেলাম। কিন্তু গোলমালটা বাঁধলো ক্যামেরাম্যান খোঁজা নিয়ে। কারণ ওই পরিবারটির সব সদস্যই আমাদের দুজনের সাথে একত্রে ছবি তুলতে ইচ্ছুক। শেষে অনেক কষ্টে পাওয়া গেল একজন সহৃদয় ব্যক্তিকে। তিনি এগিয়ে এসে আমাদের ছবি তুলে দিলেন ঠিকই, বিনিময়ে চাইলেন আমার সাথে একটি সেলফি। সেলফিতে হাসি মুখে চল আছে জানি, তা বলে এই রোদের মধ্যে ক্যামেরাম্যানের বাঁধ ভাঙা হাসি তো স্বয়ং হাস্যরত চাঁদকেও লজ্জায় ফেলবে। অবশেষে এইসব ছবি তোলা পর্ব শেষ করে এক প্রস্ত সকলকে থ্যাংক ইউ বাই বাই করে আমরা আর একটু চারপাশটা ঘুরে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্য চাইর মিউনিসিপ্যাল মিউজিয়ামের উদ্দেশ্যে। লাগলে ভালো চ্যানেলটা বাজিয়ে দিন বেলটা।